আমাদের ধারণা আছে যে গান্ধীজির অহিংসা মানে যে কখনো সহিংস হব না তা নয়। কিন্তু গান্ধীজি বললেন যে নারীরা যখন আক্রান্ত হবে তাদের উচিত সহিংস হয়ে ওঠা, তখন অহিংসার কোনো স্থান নেই। সুভাষের প্রতি কি গান্ধীর অবিচার ছিল? এই সম্পর্কটা কিন্তু খুব সরল সম্পর্ক নয়, যথেষ্ট জটিল। মতবিরোধ হয়েছে, কিন্তু স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা সবই ছিল। সুভাষচন্দ্র যখন আজাদ হিন্দ ফৌজের বক্তৃতায় প্রথম বলেছিলেন যে জাতির জনক গান্ধী, এই যে আমরা আজকে জাতির জনক বলছি, এটা সুভাষের দেওয়া। আমরা যে গান্ধীকে ছবিতে দেখি, খাটো ধুতি পরা, এই বেশটা কবে নিলেন? গাড়িতে চড়ে গান্ধী যাতায়াত করতেন শ্রমিকদের সঙ্গে কথা বলতে। সেখানেই গান্ধী শুনলেন যে শ্রমিকরা বলছে, আমাদের নেতা তো গাড়ি চড়ে আসে। গান্ধীজি এই কথাটা শোনার পর থেকেই মহাত্মাজি এই উপাধি রবীন্দ্রনাথ দিয়েছিলেন না, মহাত্মা কিন্তু উপাধি দিয়েছিলেন। এই যে উদার মানুষ, এই বিরাট জননেতা, তাকে দেশের মানুষের হাতে মরতে হলো কেন? এই হিন্দু মুসলমান সম্প্রদায়গত যে বিদ্বেষ কমানোর জন্য এবং মুসলিমদের এম্পাওয়ার করার জন্য প্রথম কাজ কিন্তু করেছিলেন চিত্তরঞ্জন দাস 1922 সালের যে চুক্তি। গান্ধী তো সেই চুক্তিকেই ফলো করেছেন। ফলে আমি মানতে রাজি নই যে গান্ধীজি মুসলমান সম্প্রদায়কে আশকারা দিয়েছেন। মার্কসিজম, কমিউনিজম, গান্ধীজির ইজমটাকে গান্ধীজম তো গান্ধীজি নিজেই বলতে চাননি কখনো। না, কেন? গান্ধীজি বলতেন টাইম অ্যান্ড টাইড পডকাস্টের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বটা যেহেতু স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা করছি, তাই এ কথা বলাই বাহুল্য যে আজকের পর্বটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এবং সংগ্রামীদের নিয়েই। এবং তাকে আমরা জাতির জনক বলেছি, তাকে আমরা ভালোবেসেছি, তাকে আমরা অনুসরণ করেছি স্বাধীনতা সংগ্রামে। আবার এক ভারতীয়র হাতেই তিনি নিহত হয়েছিলেন। তিনি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। আজকে তাঁকে নিয়েই আমাদের এই পর্ব। ভারতবর্ষে ফেরার পর থেকে গান্ধীজির এক নতুন যাত্রাপথ শুরু হয়। সেইখান থেকেই আমরা শুরু করব। এর আগে তার দক্ষিণ আফ্রিকার জীবন বা তার প্রাক স্বাধীনতা সংগ্রামের জীবন নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু নয়। আজকে আমরা শুরু করছি সেই জায়গা থেকে যেখানে তিনি ভারতবর্ষে প্রথম ফিরে এলেন। এবং আজকে আমার সঙ্গে এমন একজন মানুষকে আমি অতিথি হিসেবে উপস্থিত করতে পেরেছি, যার জ্ঞান, যার দার্ঢ্য, যার ব্যাপ্তি সম্পর্কে আমাদের কারোরই মনে কোনো সন্দেহ নেই। আজকে আমার অতিথি অভ্র ঘোষ। অভ্রদা, ওয়েলকাম টু দ্য শো। অনেক ধন্যবাদ আসার জন্য। আজকে মূলত আমরা যে বিষয়ে আলোচনা করব, আপনার সঙ্গে আমার যেমন কথা হয়ে আছে তেমনই শুরু করি। আমরা গান্ধীজি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরছেন, সেইখান থেকে শুরু করি। আমি বরং 1 বছর আগে থেকে শুরু করি। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে 1914 সালে গান্ধীজি প্রথম গিয়েছিলেন লন্ডন শহরে। যাওয়ার একটা কারণ ছিল, গান্ধীজির যিনি গুরু গোখলে, তিনি তখন লন্ডনে ছিলেন। গান্ধীজি তাকে জিজ্ঞেস করলেন যে এখন আমার করণীয় কী। গোখলে তাকে উপদেশ দিলেন যে তোমার প্রবেশন পিরিয়ড শুরু হয়েছে, অতএব তুমি প্রথমে ভারতবর্ষকে চিনবার চেষ্টা করো। এই উপদেশবাণী নিয়ে গান্ধীজি 1915 সালে ভারতে পদার্পণ করলেন। এবং গান্ধীজি যে কাজটা করলেন গোখলের পরামর্শ অনুযায়ী, যে তিনি গুজরাটের মানুষ, ফলে গুজরাট অঞ্চলটা তার চেনা। হ্যাঁ, কিন্তু পাশাপাশি যে সমস্ত জায়গা, এমনকি বম্বে শহর, সেটাও গান্ধীজি আগে যাননি। ফলে সেখানে গেলেন
লখনৌতে গেলেন, দিল্লিতে গেলেন। বলতে গেলে গোটা ভারতবর্ষে যতগুলো বড় শহর আছে, কলকাতা, ম্যাড্রাস, সমস্ত নিয়ে, আমি সেই সময়কার নাম বলছি, এখনকার নাম বলছি না। হুম এই সমস্ত শহরগুলোতে গান্ধীজি ঘুরে বেড়ালেন এবং তার সঙ্গে ছিলেন তার স্ত্রী কস্তুরবা। দুজনে মিলে গোটা ভারতবর্ষের বড় বড় শহরগুলোতে ভ্রমণ করলেন। খেয়াল রাখতে হবে, গান্ধীজির এক বন্ধু ছিলেন যিনি খুব স্বনামধন্য ব্যক্তি, যার সঙ্গে রবীন্দ্রনাথ এবং গান্ধীর প্রায় সমপরিমাণ বন্ধুত্ব ছিল। তিনি হচ্ছেন চার্লস অ্যান্ড্রুজ। হুম অ্যান্ড্রুজ গান্ধীকে পরামর্শ দিলেন যে তুমি যখন সমস্ত ভারতবর্ষ ঘুরছ, তখন অবশ্যই তোমার একবার শান্তিনিকেতনে যাওয়া উচিত। হুম ফলে 1915 সালেই গান্ধীজি প্রথম শান্তিনিকেতনে গেলেন। শুধু গেলেন না, দক্ষিণ আফ্রিকাতে তিনি যে স্কুলটি তৈরি করেছিলেন, সেখানকার কয়েকজন ছাত্র, প্রায় 15-20 জন ছাত্রকে নিয়ে তিনি প্রথমে গুরুকুল আশ্রমে গিয়েছিলেন। কিন্তু গুরুকুল আশ্রমে কিছুদিন থাকার পরে সেখানে পুলিশি উৎপাত শুরু হয়। তাকে সন্দেহ করে গান্ধীকে যে এরা কে। হুম তখন অ্যান্ড্রুজের পরামর্শে গান্ধীজি এই ছাত্রদের নিয়ে শান্তিনিকেতনে এলেন। রবীন্দ্রনাথ খুব সাদরে তাদের গ্রহণ করলেন এবং এই ছাত্ররা বেশ কিছুদিন শান্তিনিকেতন স্কুলে ছিলেন। 1916 সালেই গোখলে আরেকটা পরামর্শ দিয়েছিলেন যে তুমি আমার যে সার্ভেন্টস সোসাইটি, মানে যে সেবাশ্রম তিনি তৈরি করেছিলেন, তুমি সেখানে যোগদান করো। যে কোনো কারণেই হোক গান্ধী সেখানে যোগ দেননি, বরং 1916 সালেই তিনি নিজের একটা আশ্রম প্রতিষ্ঠা করলেন গুজরাটে, যেটার নাম সবরমতী। আচ্ছা এবং এই সবরমতীতে তিনি তার ছাত্রদের ফিরিয়ে নিয়ে এলেন শান্তিনিকেতন থেকে। গান্ধীজি আবার বিভিন্ন শহরে পরিভ্রমণ শুরু করলেন। সেই সময়ে লখনৌতে তিনি গেলেন প্রথমে, তারপরেই এলেন বিহারে। এই বিহারে যখন এলেন 1916 সালে, সেইখানে প্রথম গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের শুরু। চম্পারণ। চম্পারণ। চম্পারণের যে কৃষক সমাজ, তারা বিভিন্ন জমিদারদের দ্বারা এবং নীলকর সাহেবদের অত্যাচারে তখন অতিষ্ঠ। গান্ধীজি এই চম্পারণে তার সত্যাগ্রহ আন্দোলন শুরু করলেন, অনশন শুরু করলেন এবং এই চাষিদের সংঘবদ্ধ করার চেষ্টা করলেন। চম্পারণের এই সত্যাগ্রহ আমরা বলবো যে ভারতবর্ষে গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন। 1917 সালে এই চম্পারণের যে আন্দোলনটি, এটা যে সর্বতভাবে সফল হয়েছিল আমি কথা বলবো না, তবে আংশিকভাবে সফল নিশ্চয়ই হয়েছিল। 1917 সালে গুজরাটের খেরা অঞ্চলে ওই একই রকম অত্যাচারের সম্মুখীন হয়েছিল সেখানকার কৃষক সমাজ। গান্ধী খেরাতেও আবার তার দ্বিতীয় সত্যাগ্রহ শুরু করলেন এবং বেশ ভালো পরিমাণেই সেখানে তার আন্দোলনের সফল হয়েছিল। এর পাশাপাশি খেরার আন্দোলনের পরে আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটের আহমেদাবাদের যে মিল ছিল, কারখানা ছিল, সুতোর কারখানা, সেখানকার শ্রমিকদের ভয়াবহ দুর্দশা। যে পরিমাণ তারা শ্রম দিতেন সেই পরিমাণে তাদের বেতন দেওয়া হতো না। ফলে গান্ধীজি এই আহমেদাবাদ মিল শ্রমিকদের সংঘবদ্ধ করে সেখানেও আন্দোলন শুরু করলেন।
এই তিনটে আন্দোলন গান্ধীজির প্রথম জীবনের অর্থাৎ ভারতবর্ষের প্রবেশ করার পর প্রথম তিনটি গুরুত্বপূর্ণ আন্দোলন, যেখানে গান্ধীজিকে মানুষ চিনতে পারল, ভারতবর্ষের মানুষ। এখানে একটা জিনিস আমি খেয়াল করে দিতে চাই, আমরা যে গান্ধীকে ছবিতে দেখি, খাটো ধুতি পরা, গায়ে কোনো একটা সামান্য চাদর মাত্র, আর কোনো পরিধেয় বস্ত্র তিনি ব্যবহার করতেন না, শীতকালেও তাই, একটা মোটা খাদির একটা চাদর জড়াতেন। লন্ডনেও তাই করেছিলেন, প্রচন্ড শীতে যখন পরবর্তীকালে দেখা করতে গিয়েছিলেন, সেজন্য হাফ নেকেড পরেছিল। হ্যাঁ, সেটা চার্চিলের বিখ্যাত উক্তি। কিন্তু এই বেশটা কবে নিলেন, এটা কিন্তু আমাদের একটা জিজ্ঞাসা হতে পারে। এই ব্যাপারে আমি বলবো যে 1917 সালে যখন গান্ধী এই আহমেদাবাদ সুতোকলের শ্রমিকদের আন্দোলন করছেন, সেই সুতোকলের মালিক ছিলেন সারাভাই আম্বানি। সারাভাই আম্বানির বোন, তিনি আবার ছিলেন গান্ধী ভক্ত, তিনি গান্ধীর অনুগামী। এবং সারাভাই আম্বানির এই বোন, তার গাড়িতে চড়ে গান্ধী যাতায়াত করতেন শ্রমিকদের সঙ্গে কথা বলতে বা আন্দোলন অর্গানাইজ করার জন্য। সেখানেই গান্ধী শুনলেন যে শ্রমিকরা বলছে যে আমাদের নেতা তো গাড়ি চড়ে আসেন। গান্ধীজি এই কথাটা শোনার পর থেকেই সেই সারাভাইয়ের বোনের সঙ্গে আর কখনো গান্ধী গাড়ি চড়ে যাননি, সবসময় পায়ে হেঁটে গেছেন। এবং বুঝতে পারলেন যে আমাকে যদি জনগণের সঙ্গে মিশতে হয়, তাহলে তাদের জীবনযাপনকে আমাকে অনুসরণ করতে হবে। এবং তখন থেকে তিনি ওই আগের যে পরিধেয় বস্ত্র ছিল, কখনো কখনো প্যান্টও পরেছেন, সেগুলো উনি ত্যাগ করলেন। অর্থাৎ সাউথ আফ্রিকায় ওনাকে যে ধরনের বেশবাসে দেখা গিয়েছিল, ইভেন ভারতবর্ষেও যেভাবে দেখা যাচ্ছে প্রথম দিকে 1917 সালে এটা ত্যাগ করলেন। আচ্ছা, করে তিনি সেই সময়কার যে শ্রমিক এবং কৃষকদের যে পোশাক, বেশবাস এবং তাদের যে জীবনযাপনের ধরন, যতটা সম্ভব তার কাছাকাছি যাবার চেষ্টা করলেন এবং পেরেও ছিলেন। আমরা জানি যে গান্ধী তখন নিরামিষ খেতেন, গরুর দুধ খাওয়া ছেড়ে দিলেন, ছাগলের দুধ খেতে শুরু করলেন, কারণ দুধ তাকে খেতেই হবে, উপায় নেই। এবং অত্যন্ত কম খাওয়া দাওয়া করতেন, মানে খুব স্বল্পাহারী ছিলেন। যেটা আমি বলতে চাই যে সেটা হচ্ছে এই প্রথম একজন নেতা ভারতবর্ষের, যিনি নানান দিক থেকে জনগণের নেতা হয়ে উঠলেন, যেটা আমরা ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আগে কখনো পাইনি। এটা মনে রাখতে হবে যে 1885 সাল থেকে গান্ধীর আসা পর্যন্ত, ভারতবর্ষে আসা পর্যন্ত যে আন্দোলনগুলো ছিল, সেগুলো সবই ছিল কিন্তু বিত্তবান জমিদার কিংবা মিল মালিকদের নেতৃত্বে। অনেক ক্ষেত্রে বোধহয় ব্যারিস্টাররাও ছিলেন, ব্যারিস্টাররা ছিলেন, উকিলরা ছিলেন, শিক্ষক অধ্যাপকরা ছিলেন, কিন্তু তারা কেউই কিন্তু সেইভাবে জনগণের নেতা হয়ে উঠতে পারেননি। ঠিক, কারণ তারা জনগণের নেতা হয়ে উঠবেন, তারা বোধহয় প্রত্যেকে বক্তৃতা, কমিউনিকেশন সবই ইংরেজিতে করতেন। রবীন্দ্রনাথের যে বিখ্যাত একটি প্রবন্ধ আছে, গান্ধীর বিরুদ্ধেই বটে, সেটা হচ্ছে এই সত্যাগ্রহ আন্দোলনের এই অসহযোগ আন্দোলনের সময় সেই লেখাটিতে রবীন্দ্রনাথ প্রথমেই বললেন যে গান্ধীজি প্রথম যিনি জনগণের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তার আগে নেতা এবং তার অনুসরণকারীদের মধ্যে একটা বিপুল পার্থক্য ছিল।
সেই দূরত্বটা ঘুচিয়ে দিয়েছিলেন গান্ধীজি, ফলত তাঁকেই আমরা প্রথম জননেতা বলতে পারি, যিনি সত্যিকারের জনগণের নেতা, যিনি জনগণের অভাব, জনগণের যে মানসিকতা, জনগণের যে স্বাভাবিক চলাফেরা, তার সঙ্গে নিজেকে মানানসই করে তোলার চেষ্টা করেছেন। ফলে 1917 সালে এই যে গান্ধী প্রতিষ্ঠা পেলেন জনমনে, তারই কিন্তু ক্রমাগত তার বিস্তার ঘটতে শুরু করলো পরবর্তীকালে। বেশ। 1918-19 সালে আরেকটা ক্রান্তিকাল। কেন ক্রান্তিকাল বলছি? 1918 সালে, সেই সময় বিশেষ করে বাংলাদেশে এবং পাঞ্জাবে, খানিকটা মহারাষ্ট্র বটে, বিপ্লবী আন্দোলন খুব ঘোরতর হয়ে উঠেছিল। এবং এই বিপ্লবী আন্দোলনকে, সশস্ত্র বিপ্লবী আন্দোলন, সেটাকে দমন করার জন্য ইংরেজ সরকার একটা খুব খারাপ আইন তৈরি করলো, যে আইনটির নাম হচ্ছে রাওলাট আইন। নো আপিল, নো ওয়াকিল। নো, হ্যাঁ, এক্স্যাক্টলি। এই রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে গান্ধীজি আবার একটা বিপুল আন্দোলন শুরু করলেন 1918-তে। রাওলাট অ্যাক্টের ফলে অমৃতসরে একটা খুব বড় আন্দোলন হয়েছিল। সত্যপাল উকিল এরা সব সেই আন্দোলনের নেতা ছিলেন, এবং তাদেরকে সবাইকে, ওই অমৃতসরের নেতাদের পুলিশ অ্যারেস্ট করলো। কিন্তু অমৃতসরের যে বৈশাখী পূর্ণিমা, সেখানে একটা প্রতি বছরই একটা মেলা হতো, বৈশাখী মেলা। এবং সেই মেলাটা হতো অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে। এই জালিয়ানওয়ালাবাগ জায়গাটা হচ্ছে একটা বড় মাঠ, তার চারদিকে দেওয়াল। এই মাঠে যখন মেলাটা শুরু হলো, মেলার প্রথম দিন একটা বড় জনসভা হলো। যেহেতু অমৃতসরের নেতাদের সব অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, ফলে সেখানে প্রথমেই একটা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার ঘটনা ঘটেছিল। কিন্তু তার আগে অমৃতসরে মার্শাল অ্যাক্ট তৈরি হয়ে গেছে। ফলে কোনো রাজনৈতিক বক্তৃতা ইংরেজ সরকার পছন্দ করবে না। তারা পাঠিয়ে দিল জেনারেল বাহিনীকে, জেনারেল ডায়ার। এবং জেনারেল ডায়ার কোনো রকম প্রভোকেশন ছাড়াই ওই জনগণের ওপরে প্রচুর গুলিগোলা ছুটতে শুরু করলো। বহু মানুষ নিহত হলেন, অসংখ্য মানুষ আহত হলেন। এ সম্পর্কে বিখ্যাত সাহিত্যিক মান্টো এখানকার মানুষ, লাহোরের লোক, মান্টোর বেশ কিছু চমৎকার লেখা আছে। তো আরও অনেকের লেখা আছে। আমি মান্টোর কথা উল্লেখ করলাম এই জন্যে যে মান্টোকে আমরা সচরাচর মনে রাখি না, কিন্তু এই মান্টো কিন্তু এই অমৃতসর ঘটনাকে নিয়ে যে সমস্ত গল্প এবং নাটক লিখেছেন, সেটা অতুলনীয়। এই জেনারেল ডায়ারের যে অপকর্মটি হলো, এটা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট সেন্সার করলো, কাগজে পত্রে এটা কোথাও কিছু বেরোলো না। একমাত্র অমৃতসর এবং তার আশেপাশের কিছু জায়গাতে এই ঘটনাটার কথাই লোকে জানত। প্রায় দিন 15 বাদে খবরগুলো আস্তে আস্তে প্রকাশিত হতে শুরু করলো। গান্ধীজিও তখন শুনলেন। গান্ধী শুনে প্রথম ভাবলেন যে এখনই যাওয়া দরকার, কিন্তু
তিনি গেলে পাঞ্জাবের গোলমালটা আরও বেড়ে যাবে, এটা ভেবে একটু অপেক্ষা করতে শুরু করলেন। এদিকে রবীন্দ্রনাথ যখন তার কাছে খবরটা পৌঁছলো, তিনি প্রথমেই অ্যান্ড্রুসকে পাঠালেন গান্ধীর কাছে, যে গান্ধীকে গিয়ে বলো যে আমি আর মহাত্মাজি একসঙ্গে যাব। গান্ধী বললেন যে না, এখনই যাওয়ার ঠিক হবে না, গুরুদেবকে বলো অপেক্ষা করতে। রবীন্দ্রনাথ তখন চিত্তরঞ্জনের কাছে গেলেন যে যখন যেতেই পারবো না ওখানে, তাহলে অন্তত কলকাতার মনুমেন্টের তলায় আমি সভা ডাকছি, তোমরা আমাকে সাহায্য করো। চিত্তরঞ্জন বললেন, আপনি যখন সভা ডাকবেন তাহলে আপনিই সভাপতি এবং আপনার নামেই সভাটা হবে, তার সঙ্গে আমরা থাকব, কিন্তু আমরা আমাদের নামটা দেব না। চিত্তরঞ্জনও ভয় পাচ্ছিলেন যে যদি এরকম কোনো সভা ডাকা হয় কংগ্রেসের তরফে, তাহলে তাকেও হয়তো অ্যারেস্ট করবে এবং সে অ্যারেস্টের প্রতিবাদে আবার একটা গোলমাল তৈরি হয়ে যাবে। এই জাতীয় একটা পরিবেশের মধ্যে রবীন্দ্রনাথ যে কাজটা করলেন, সভা ডাকলেন না, তিনি তার নাইটহুড ত্যাগ করলেন। এবং এখানে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এমন নয় যে গুরুদেব সেই বছরই নাইটহুড পেয়েছেন, গুরুদেব নাইটহুড পেয়েছিলেন আরো 2 বছর আগে। হ্যাঁ, এবং তিনি যে একমাত্র নাইটহুড পেয়েছিলেন বাঙালিদের মধ্যে তা তো নয়, আরো অনেকে আছেন, তার মধ্যে এই দেশপ্রিয় পার্ক যার নামে তিনি পেয়েছেন, আমাদের বিশ্ববরেণ্য বিজ্ঞানী যিনি তিনি পেয়েছেন, আরো অনেকে নাইটহুড পেয়েছিলেন। এবং সেই যুগের নাইটহুড আজকে আমাদের মনে হয় কি সহজ, হ্যাঁ নাইটহুড স্যার উপাধি ত্যাগ করে দিল, কিন্তু তৎকালীন যুগে নাইটহুডের যে কি প্রচণ্ড একটা সম্মান ছিল এবং সেই সম্মান ব্যথিত মনে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এবং এ কথাও কেউ কেউ বলেন যে হয়তো নোবেলটাও ফিরিয়ে দিতেন, কিন্তু যেহেতু নোবেলের সঙ্গে ব্রিটেনের সরাসরি কোনো যোগাযোগ নেই বা তারা নির্ধারণ করে না, সেই জন্য উনি নোবেলটা ফেরত দেননি। শুধু তাই নয়, নাইটহুড ফিরিয়ে দেওয়াতে রবীন্দ্রনাথকে কিন্তু তার যথেষ্ট অশান্তি এবং অপমান সহ্য করতে হয়েছে। দেশে নয়, ইংল্যান্ডেও। ইংল্যান্ডের যে তার বন্ধুরা ছিলেন, বিশেষ করে ডব্লিউ.বি. ইয়েটস এবং রটেনস্টাইন, তারা কিন্তু রবীন্দ্রনাথ যখন এই ঘটনার পরে ইংল্যান্ডে গেলেন 1920 সালে, যে পরিমাণ আদর তিনি আগে পেয়েছেন, দেখা গেল যে রটেনস্টাইনরা কিন্তু তার সঙ্গে খুব ভালোই ব্যবহার করছেন, কিন্তু একটু কোল্ড। আঘাতটা পেয়েছিলেন অন্য জায়গায়। রবীন্দ্রনাথ 1920 সালে গিয়েছিলেন আসলে বিশ্বভারতীর প্রচারের জন্য এবং অর্থ সংগ্রহের জন্য, কিন্তু সেই অর্থ সংগ্রহ তিনি করতে পারেননি। এবং ইংল্যান্ডের প্ররোচনায় আমেরিকাতেও রবীন্দ্রনাথ যথেষ্ট সমাদর পাননি। পেয়েছিলেন কোথায়? পেয়েছিলেন ইউরোপের অন্যান্য জায়গায়, ফ্রান্সে, জার্মানিতে, সুইডেনে। কিন্তু আমেরিকা এবং ইংল্যান্ড কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল এবং মুখ ফেরাবার প্রধানতম কারণ ছিল তার নাইটহুড ত্যাগ। এটা ভাবতে হবে। গান্ধীজি এর পরে গেলেন, যাওয়ার পরে তখন অবস্থাটা অনেক শান্ত হয়ে এসছে। যাই হোক, সেখানে গিয়ে তিনি তার যা করণীয়, কংগ্রেসে যে সমস্ত কাজ করার ছিল সেগুলো করার চেষ্টা করলেন, কিন্তু এই ক্ষতটা রয়ে গেল। এর পরবর্তী যে ঘটনা গান্ধীজির রাজনৈতিক জীবনে, সেটা হচ্ছে 1921। এইবার বোধহয় তার রাজনৈতিক আন্দোলন শুরু হচ্ছে এবং অসহযোগ আন্দোলনের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। সেটা 1921 সাল। রাওলাট অ্যাক্টের যে আন্দোলন, তার বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল, সেটা পুরোপুরি যে গান্ধীজি সফল হয়েছিলেন এটা বলা যাবে না, কারণ রাওলাট অ্যাক্টের নিপীড়নে প্রচুর ভারতীয় যারা আন্দোলনকারী তাদেরকে নিষ্পৃষ্ট হতে হয়েছে। মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে তুরস্কের একটা
আন্দোলন, যেটাকে আমরা বলি খিলাফত আন্দোলন, হ্যাঁ, সেই খিলাফত আন্দোলন তুরস্কের খলিফাকে নিয়ে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এবং বিশেষ করে ভারতবর্ষের যে মুসলিম সমাজ, তারা খলিফার কে পদচ্যুত করা হবে এটা মেনে নিতে পারছিলেন না। তারা যাতে খলিফাকে পদটা অব্যাহত থাকে সেই জন্যে তারা আন্দোলনমুখী হয়েছিলেন, এবং গান্ধীজি সেটাকে পুরোপুরি সমর্থন করলেন। এইখানে একটু ব্যাখ্যার প্রয়োজন যে কেন সমর্থন করলেন। গান্ধীজির যুক্তি ছিল যে ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে যে সমন্বয়ে অভাব আছে, হিন্দু এবং মুসলমান সম্প্রদায় দীর্ঘদিন এদেশে বসবাস করছে, কিন্তু তাদের মধ্যে যে পরিমাণ সখ্য থাকা উচিত, একটা আন্দোলন করতে গেলে পরে যে পারস্পরিক সম্পর্ক থাকা উচিত, সেটা নেই। সেটাকে গড়ে তুলতে হবে। গান্ধীজি এই খিলাফত আন্দোলনটাকে ব্যবহার করলেন যাতে হিন্দু মুসলিম সম্পর্কটাকে একটু দৃঢ় করা যায়। কিন্তু মনে রাখতে হবে, খিলাফত আন্দোলনটা আদপেই প্রগতিবাদী আন্দোলন নয়। কারণ খলিফার পদ অব্যাহত থাকুক এটা কিন্তু তুরস্কও চাইছে না। তরুণ তুর্কিরা, তুরস্কের, তারা কিন্তু খলিফাকে নির্বাসন দিতে চাইছেন। আমাদের দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে রবীন্দ্রনাথ, তিনি গান্ধীকে বললেন যে আপনি খিলাফতকে কেন সমর্থন করছেন? গান্ধীর উত্তর ওই একই, যে হিন্দু মুসলমানকে যদি কাছাকাছি আনতে হয় তাহলে এটা আমার কৌশল, রাজনৈতিক কৌশল। আমি খিলাফত বিশ্বাস করি বলে নয়, এটা রাজনৈতিক কৌশল কারণে এই আন্দোলনটা আমি করছি। যাই হোক, এই খিলাফত আন্দোলনকে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যে কিন্তু একটা বড় রকম দ্বন্দ্ব তৈরি হয়েছিল। চিত্তরঞ্জন দাসরা, যারা তো সে সময় লাইমলাইটে ছিলেন, তারা কেউ কিন্তু খিলাফত আন্দোলনকে পছন্দ করেননি। কিন্তু গান্ধীজি প্রায় নিজের জোরেই এই আন্দোলনটাকে ব্যবহার করলেন। এমনকি মতিলাল নেহেরু, তিনি আরেকজন গুরুত্বপূর্ণ নেতা ওই সময়কার, তিনিও এই আন্দোলনটাকে পছন্দ করেননি। যাই হোক, খিলাফত আন্দোলন হয়ে যাবার পর অ্যানি বেসান্তের আন্দোলন শুরু হলো, হোম রুল আন্দোলন। সেই আন্দোলনকেও গান্ধীজি মোটামুটি সহায়তা করেছেন। তবে সেটা খুব বেশি দিন থাকতে পারেনি, আস্তে আস্তে মিলিয়ে গেল। এরপরে গান্ধীজি এইগুলোর পরিপ্রেক্ষিতে প্রথম দাবি তুললেন যে আমরা ভারতবর্ষের জন্য একটা পূর্ণ স্বাধীনতা নয়, কিন্তু ডোমিনিয়ন স্ট্যাটাস। এই ডোমিনিয়ন স্ট্যাটাসের আন্দোলন শুরু হলো 1921 সালে। তার সঙ্গে অন্য অনেক আন্দোলন ছিল। আমি এই সময়কার, এই 1921 সালে গান্ধীজির যে অবস্থান, সেই সময় আমেরিকার নিউ ইয়র্ক টাইমসের পত্রিকার একজন করেসপন্ডেন্ট, লন্ডন করেসপন্ডেন্ট, তার একটা বক্তব্য বলছি। তিনি লিখছেন, টু হিজ কান্ট্রিমেন, হিজ মানে গান্ধী, Gandhi apparently combined the wisdom of a statesman, the cleverness of a politician, and the simplicity of a peasant. অর্থাৎ এই তিনটে গুণ, চাষিদের সরলতা, রাজনীতিবিদদের যে কচালির এবং বিচক্ষণতা, এবং একজন স্টেটসম্যানের যে জ্ঞান, উইজডম, এই তিনটের একটা পরিপূর্ণ রূপ হচ্ছে গান্ধী। তো 1921-এ
অসহযোগ আন্দোলন শুরু হলো এবং গোটা ভারতবর্ষে এই আন্দোলন কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। হুম প্রত্যেকটা শহরে ভারতবর্ষের এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং এই আন্দোলনের প্রধান যে অস্ত্র ছিল সেটা হচ্ছে বিদেশি দ্রব্য বয়কট। হুম শুধু বিদেশি দ্রব্য নয়, স্বরাজের জন্য বলা হলো বিদেশিরা যে সমস্ত উপাধি দেন তাকে বর্জন করতে হবে। সামরিক বাহিনী ভারতীয়দের দেশের বাইরে যুদ্ধে যাবে না। সরকারি সভা এবং সরকারি উৎসব আমরা বর্জন করব। আর কি করব? স্কুল, বিদেশি স্কুল মানে ভাষায় ইংরেজি যেসব স্কুল কলেজ এবং আদালত তাকেও বর্জন করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্লে মিন্টো অ্যাক্টের মাধ্যমে যে কাউন্সিল তৈরি হয়েছিল, ভারতীয়দের কিছু কিছু সদস্যদের নেওয়া হতো, সেই কাউন্সিলের নির্বাচনকে বয়কট করা হলো। আচ্ছা। এতগুলো দাবি একসঙ্গে পেশ করলেন। এবং আমি আগেই বলেছি যে অসহযোগ আন্দোলন কিন্তু খুব সর্বব্যাপক হয়েছিল, কিন্তু খুব কি সফল হয়েছিল? যে ছাত্রদের দিকে তাকাই, দেখা যাবে যে মাত্র 10% ছাত্র স্কুল কলেজ থেকে বেরিয়ে আসছে, তার বেশি নয়। 90%ই থাকছেন। এবং খেয়াল রাখতে হবে অসহযোগের কতগুলো পন্থা স্যার আশুতোষ যেমন মানেননি, তিনি প্রতিবাদ করেছিলেন এই ইউনিভার্সিটি বয়কট প্রসঙ্গে, রবীন্দ্রনাথও কিন্তু ততোধিক প্রতিবাদ করেছেন। তার বক্তব্য ছিল যে অসহযোগ আন্দোলন নিয়ে গান্ধীজি যে বাণী দিচ্ছেন আমাদের, তার দুটো বিষয়ে আমি অত্যন্ত বিচলিত বোধ করছি। সেটা কি? খেয়াল রাখতে হবে, যখন অসহযোগ আন্দোলন তৈরি হচ্ছে, রবীন্দ্রনাথ কিন্তু দেশে নেই। তিনি তখন 1920 সালে দেশ ছেড়েছেন, 1921-এ জাহাজে করে দেশে ফিরছেন। এবং জাহাজে বিভিন্ন পত্রপত্রিকায় তিনি অসহযোগ আন্দোলনের খবর পাচ্ছেন। এবং একটা খবরে তিনি খুব বিচলিত হয়েছিলেন। কীরকম? খবরটা ছিল, গান্ধীজি একটা সভায় বলেছিলেন যে আমাদের দেশে যারা ইংরেজি শিক্ষা নিতে চায়, ছেলেদের উদ্দেশ্য হচ্ছে ভালো চাকরি পাওয়া, আর মেয়েদের উদ্দেশ্য হচ্ছে ভালো বিয়ে হওয়া। অর্থাৎ যাতে ভালো বিয়ে হতে পারে তার জন্য আমার ইংরেজি শিখতে হবে। রবীন্দ্রনাথ এই কথাগুলো অত্যন্ত বিরক্ত হয়েছিলেন যে শিক্ষার আদর্শ কখনোই চাকরি পাওয়া হতে পারে না বা বিয়ে হতে পারে না। শিক্ষার অনেক মহত্তম আদর্শ আছে। আরেকটি বাক্য যেটা গান্ধীজি বলেছিলেন, খুব খারাপভাবেই বলেছিলেন, এই ইংরেজি শিক্ষাকে আক্রমণ করতে গিয়ে গান্ধী বললেন যে এই ইংরেজি শিক্ষার মূলে আছেন রামমোহন রায়। তিনি চৈতন্য বা নানকের চাইতে পিগমি মাত্র। অর্থাৎ রামমোহনকে তিনি বলছেন চৈতন্য এবং নানকের কম্প্যারিজনে। এই বাক্যটি রবীন্দ্রনাথকে অসম্ভব আঘাত দিয়েছিল। 1921-এ যখন তিনি ফিরে আসেন, বম্বে থেকে শান্তিনিকেতনে ফিরছেন, বর্ধমানে গাড়ি বদল করতে হবে। রাত 4টের সময় গাড়ি এসে থামল। প্রশান্তচন্দ্র মহারাণবীশ তিনি রবীন্দ্রনাথকে নিতে এসছেন বর্ধমানে গাড়িতে ওঠার তার কম্পার্টমেন্টে উঠে যখন নামাতে যাবেন, রবীন্দ্রনাথ প্রথমেই যে কথাটা বললেন যে প্রশান্ত, যে দেশে রামমোহনকে পিগমি বলা হয়, আমার দুর্ভাগ্য আমি আবার সেখানে এসে পৌঁছলাম।
এতটাই বিচলিত হয়েছিলেন। যাই হোক, তো অসহযোগ সম্পর্কে রবীন্দ্রনাথের এই যে সমালোচনা অনেক কারণে, যে বিদেশি দ্রব্যকে ব্যবহার করব না এটা ঠিক আছে, কিন্তু বিদেশি সংস্কৃতিকেও আমরা যদি বয়কট করি তাহলে কিন্তু খুব সমস্যা হবে। সমস্ত মিলিয়েই রবীন্দ্রনাথ অসহযোগের বিরুদ্ধে দুটো প্রবন্ধ লিখে পাঠ করলেন। আচ্ছা। সত্যের প্রতি আহ্বান এবং শিক্ষার মিলন। আমরা জানি যে শিক্ষার মিলনের বিরুদ্ধে আবার প্রতিবাদ করলেন গান্ধী ভক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যাই হোক, তা এইসব ঘটনা যখন ঘটছে তাতে কিন্তু কংগ্রেসের যে অসহযোগ আন্দোলনের তীব্রতা সেটা কিন্তু তেমন কমেনি। রবীন্দ্রনাথ আপত্তি করছেন, আরও অনেকে আপত্তি করেছিলেন দেশের গণ্যমান্য ব্যক্তিরা, কিন্তু সেটা যে খুব কার্যকর হয়েছিল তা বলা যাবে না। বরং বলবো যে গান্ধীজির প্রথম সফল আন্দোলনের মধ্যে অসহযোগ ছিল, ডেফিনেটলি, কিন্তু সেটাও খুব বেশি দিন টিকতে পারল না। 1922 সালে যখন চৌরি চৌরার ঘটনা ঘটল, চৌরি চৌরার ঘটনাটা একবার একটু। চৌরি চৌরাতে একটা পুলিশ ফাঁড়িতে 22 জন পুলিশকে আগুনে পুড়িয়ে মারা হলো। গান্ধীজি সঙ্গে সঙ্গে আন্দোলন হিংসার পথে গেছে এই কথা বলে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন। এবং সেই সময় বোধহয় অসহযোগ আন্দোলন প্রচন্ড মোমেন্টামে ছিল এবং সাংঘাতিক। সকলে বারণ করছিল যে এই কারণে আপনি উইথড্র করবেন না। সাংঘাতিকভাবে তখন অসহযোগ আন্দোলন মোমেন্টাম পেয়েছিল। সুভাষচন্দ্র, চিত্তরঞ্জন থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত, নেহেরু, তারা তখন আসরে এসে গেছেন, সকলে মিলেই কিন্তু অসহযোগ চালিয়ে নেবার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু গান্ধী শোনেননি, আন্দোলন উইথড্র করলেন চৌরি চৌরা ঘটনার জন্য, যে কারণে সুভাষচন্দ্র খুব কটুভাবে গান্ধীর সমালোচনা করেছিলেন। নেহেরুও বলেছিলেন যে কাজটা ঠিক হলো না, ইত্যাদি ইত্যাদি। প্যাটেলও ছিলেন তার মধ্যে। কিন্তু যাই হোক, আন্দোলন তো থেমে গেল। এই 1922 থেকে 1929 পর্যন্ত এই পিরিয়ডটা কিন্তু খুব ইন্টারেস্টিং গান্ধীর আন্দোলনের বিষয়ে। কারণ এই ফেজটা বোধহয় তিনি সরাসরিভাবে সেরকম কোনো পলিটিক্যাল মুভমেন্ট করেননি, না, বরং ওই গঠনমূলক আন্দোলনের মধ্যে নিজেকে ইনভলভ করেছিলেন। এই সময়তে যেটা হচ্ছে, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরুরা স্বরাজ্য দল গঠন করছেন, খানিকটা গান্ধী বিরোধী আন্দোলন। তার কারণ তারা কাউন্সিল বর্জন করছেন না, কাউন্সিলের নির্বাচনে পার্টিসিপেট করছেন, এবং সেটা করছেন স্বরাজ্য দলের নামে। গান্ধী কিন্তু এটাকে যেমন গ্রহণ করলেন না, তেমনি বিরোধিতাও করেননি। তিনি সম্পূর্ণ এই আন্দোলন, রাজনৈতিক আন্দোলন থেকে সরে এসে একটা অন্য আন্দোলনে ব্রতী হলেন, যেটাকে আমরা বলি তার গঠনাত্মক আন্দোলন বা কনস্ট্রাকটিভ পলিটিক্স। এর মানে কি? এই কনস্ট্রাকটিভ পলিটিক্সের বিষয়টা কি? কনস্ট্রাকটিভ পলিটিক্স মানে হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য স্থাপন করতে হবে, এবং তার জন্য দরকার সামাজিক সংস্কার, শিক্ষার সংস্কার। দ্বিতীয়ত, ভারতবর্ষের একটা বড় পার্সেন্টেজ মানুষ হচ্ছেন আদিবাসী বা জনজাতি। তারা কিন্তু এই আন্দোলনগুলোর মধ্যে আসতে পারছেন না, তাদেরকে বাদ দিয়েই করা হচ্ছে। এদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, এদের জীবনযাপনের মান উন্নত করতে হবে, সংস্কার আন্দোলন। তৃতীয় পয়েন্ট ছিল নারী সমাজের উন্নয়ন, এবং নারীর উন্নয়ন মানে হচ্ছে যে খানিকটা নারী মুক্তি আন্দোলন বলতে আমরা আজকে যা বুঝি, গান্ধীজি প্রায় সেরকম কথাই বলছেন। তাদের শিক্ষা, তাদের মূল্যবোধ, তাদের বাড়ি ছেড়ে বেরিয়ে এসে আন্দোলনে যোগদান করা, এই সমস্ত কাজগুলো করতে হবে। তারপরে যেটা ছিল খাদি এবং কুটির শিল্প তৈরি করা, রাইট, এবং তার সঙ্গে হলো চরকা।
হুম, এবং চরকা এবং খাদি এটা গান্ধীর জীবনের কনস্ট্রাকটিভ আন্দোলনের একটা প্রধান বিষয় হয়ে উঠল। ঠিক। এবং এই চরকা নিয়ে নানান রকম বিরূপ মন্তব্য হয়েছে চারদিকে, কিন্তু গান্ধী কেয়ার করেননি। গান্ধী এটাকে মনে করেছেন যে ভারতবর্ষের প্রথম দায়িত্ব হচ্ছে ভারতবাসীর নিজের কাপড় নিজে তৈরি করা, চরকা কাটা। হুম। আর তখন বোধহয় ওই ম্যানচেস্টার ইত্যাদিতে ওই ম্যানচেস্টার ওই বয়কট আন্দোলন থেকে এটা শুরু হয়েছিল, বিদেশি যে কাপড়। বিদেশি কাপড় আমরা পরবো না, আমরা স্বদেশি কাপড়ের জন্য নিজের কাপড় নিজে বুনবো। হুম, তার সঙ্গে ছিল গো সংরক্ষণ। এখানে গান্ধীজি যে হিন্দু ধর্মে তার এক ধরনের আস্থা, সেটা প্রমাণ হয় যে তিনি গো পালনের জন্য গো সেবা সংঘ তৈরি করলেন। হুম, কেমন? কাউ সার্ভিস। তার সঙ্গে মজুর, কৃষক, শ্রমিক এদের জীবনযাত্রার উন্নয়নের জন্য নানান রকম সংস্কারমূলক কাজ, প্রধানত শিক্ষার কাজ শুরু করলেন। বয়স্ক শিক্ষার কাজ, কেন্দ্র তৈরি করতে, এবং ছাত্র সংঘ তৈরি করলেন হুম, যাতে ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি সামাজিক এবং রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়। আরেকটি কাজ করেছিলেন, সেটা হচ্ছে হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে যাতে গড়ে তোলা যায় ইংরেজির বিরুদ্ধে, সেই চেষ্টা তিনি শুরু করলেন। হুম, সবচেয়ে বড় কথা যেটা গান্ধীর এই কনস্ট্রাকটিভ আন্দোলন, সেটা হচ্ছে গ্রাম সমাজ নির্মাণ, অর্থাৎ ভিলেজ কমিউনিটি। আমাদের খেয়াল রাখতে হবে যে এই ভিলেজ কমিউনিটির কনসেপ্টটা কিন্তু বেশ পুরনো। ইউরোপের সামন্ততন্ত্র এবং ভারতবর্ষের যে সামন্ততন্ত্র একরকম ছিল না। ইউরোপে ছিল ম্যানর বেসড ফিউডালিজম। আমাদের এখানে মানে ভারতবর্ষে জমি কিন্তু ছিল সমাজের, কোনো ব্যক্তি মালিকানা ছিল না। এবং জমির মালিকরা, যাদের জমিদার বলি আমরা, তারা আসলে জমিকে ওই ব্যবহার করার একটা অধিকার পেত, কিন্তু তারা মালিক হিসেবে ছিলেন না। ওই ট্যাক্স কালেক্টর, মধ্যস্বত্বভোগী Exactly. ইত্যাদি আর কি। ফলে এই যে জমির মালিকানা নিয়ে যে সামাজিক সত্ত্ব, এই ব্যাপারটাকে আমরা বলি এক কথায়, মার্কসের ভাষায়, এশিয়াটিক মোড অফ প্রোডাকশন। ফলে ইউরোপিয়ান ফিউডালিজম এবং মার্কসের বর্ণিত এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, এই দুটোর মধ্যে কিন্তু ব্যাপক তফাৎ আছে। এবং এই এশিয়াটিক মোডের প্রধান প্রবক্তা হিসেবে ভারতবর্ষে আমরা দুজন লোককে পাই। একজন হচ্ছেন গান্ধীজি, আরেকজন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কথা কেন বলছি? রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ পড়লে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি। স্বদেশী সমাজ 1904 সালে লেখা। এবং রবীন্দ্রনাথ বরাবর বলেছেন যে আমার রাজনৈতিক আন্দোলনে যদি কোনো ব্লু প্রিন্ট কেউ চায়, তাহলে ওই 1904-এর লেখা স্বদেশী সমাজকে পড়তে বলবো, তাতে আমি যা বলার বলেছি। তিনি রবীন্দ্রনাথের মতে যে রাজনৈতিক আন্দোলনের চাইতে আমাদের উচিত আমাদের সমাজটাকে, আমাদের উৎপাদন ব্যবস্থাটাকে গড়ে তোলা, সমর্থ করে তোলা, তাহলেই রাজনৈতিক আন্দোলন আপনা থেকে গড়ে উঠবে এবং সফল হবে। এটা আমরা কান দিইনি। গান্ধীজি এই গ্রাম গঠনের আন্দোলনটার উপরে খুব গুরুত্ব দিয়েছিলেন এবং সেই সূত্রে এশিয়াটিক মোডের বিষয়েও আমরা তাকে বিশ্বাসী বলতে পারি। ফলে এই গঠনমূলক কাজ সম্পর্কে কংগ্রেসের যারা তখন বেশ বলিষ্ঠ নেতা হয়ে উঠছেন, তার মধ্যে একজন হচ্ছে পণ্ডিত নেহেরু, জওহরলাল নেহেরু। মতিলাল নেহেরু তখন মারা গেছেন। গান্ধীজির এই চরকা ইত্যাদি ব্যাপার ট্যাপার নিয়ে নেহেরু মনে করতেন যেগুলো গান্ধীজির বাতিক। আমি এটাকে নেহেরু একটা লাইন পড়ে শোনাচ্ছি। উনি বলেছিলেন, টু সাম এক্সটেন্ট I resented Gandhi's preoccupation with non-political issues
and I could never understand the background of his thoughts. এটা বলছেন অনেক পরে, মানে এটা খানিকটা নেহরু গান্ধীকে যখন ভালোভাবে বুঝতে শুরু করেছেন তখন এই উক্তিটা করছেন যে আমি আগে গান্ধীর এই ফ্যাটগুলোকে, ফ্যাট মানে FAD ফ্যাট, বাতিকগুলোকে আদপই পছন্দ করতাম না। আমার মনে হতো যে এই নন পলিটিক্যাল বিষয়গুলোকে গান্ধী এত পাত্তা দিচ্ছেন কেন, তাতে আমরা রাজনীতি থেকে সরে আসছি। এবং একই রকম প্রতিক্রিয়া হয়েছিল সুভাষচন্দ্রের। সুভাষের সঙ্গে গান্ধীর যে মানে বিরোধিতা, তার দুটো পয়েন্ট। একটা হচ্ছে এই নন পলিটিক্যাল ইস্যুসগুলোকে বেশি গুরুত্ব দেওয়া, আর 2 নম্বর সুভাষ তো খানিকটা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করতেন, সেখানে তার এই গান্ধীর অহিংসা তার আদপই পছন্দ হতো না। তো ইত্যাদি বিষয়গুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে গান্ধীর এই অসহযোগ আন্দোলন এটা যেমন সমগ্র ভারতবর্ষকে বিচলিত করেছিল, রাজনৈতিক একটা প্রবল চেতনা তৈরি করেছিল, পাশাপাশি কংগ্রেসের মধ্যেও কিন্তু গান্ধীর বিরোধিতাও শুরু হয়েছিল। আচ্ছা, এটা আমাদের মনে রাখতে হবে। আমি যে কারণে এই গান্ধী নেহেরু, গান্ধী সুভাষ প্রসঙ্গগুলো আনলাম। 1929 সাল পর্যন্ত গান্ধীর এই গঠনাত্মক কাজগুলো হলো। 1929-এ কংগ্রেসের একটা রেজলিউশন প্লেনারি সেশনে গ্রহণ করা হলো, সেটা হচ্ছে পূর্ণ স্বরাজ্যের দাবি, ডোমিনিয়ন স্টেটাস থেকে এবার পূর্ণ স্বরাজ এলো। আচ্ছা, আমাকে এইখানে একটা একটু ডিভিয়েট করে আপনার থেকে জিজ্ঞাসা করি, কংগ্রেস প্রথমে পূর্ণ স্বরাজ দাবি করেনি। বলা হয় পূর্ণ স্বরাজের দাবি এসেছিল এই যারা সশস্ত্র বিপ্লব করছেন তাদের মধ্যে থেকে। সম্ভবত তিলক, বোধহয় লোকমান্য তিলক প্রথম পূর্ণ স্বরাজ আমাদের জন্মগত অধিকার বলেছিলেন তিলক। ভগৎ সিংরা এদিকে যে মুভমেন্ট করছেন সেখান থেকে একটা ধারা উঠে আসছিল, আমাদের বাংলা থেকেও একটা ধারা উঠে আসছিল। খানিকটা সেইটাকেই অ্যাডপ্ট করে বৃহত্তর আন্দোলনে পরিণত করার বিষয়টাতেই কি কংগ্রেস তারপরে এই পূর্ণ স্বরাজের দাবিটা গ্রহণ করে? না, আমি ঠিক সেভাবে বলবো না। আমরা যদি খেয়াল করি 1902-03 সাল থেকেই কিন্তু, তার আগে থেকেই 1902-03 সালে বেশ স্পষ্ট হয়েছে, কিন্তু 1898-97-98 সাল থেকেই বিপ্লবী আন্দোলনটা আস্তে আস্তে গড়ে উঠছিল, প্রধানত বাংলাদেশে এবং পাঞ্জাবে। এবং এই বিপ্লবী আন্দোলনটা বেশ ঘোরতর হয়ে উঠল 1905-এ অরবিন্দ, বিপিন পাল এদের নেতৃত্বে। সেই আন্দোলনটা খানিকটা ধামাচাপা পড়ে গেল 1911-তে, যখন কলকাতাকে শিফট করা হলো, কলকাতা থেকে রাজধানী শিফট করা হলো দিল্লিতে। এবং এই 1905-এর আন্দোলনটা খানিকটা স্তীমিত হয়ে গিয়েছিল। এই আন্দোলনটা আবার ডেভেলপ করতে শুরু করলো 1918-র পর থেকে। এবং সেই সময় বেশ ভালো মতোই পাঞ্জাবে, মহারাষ্ট্রে, খানিকটা উত্তরপ্রদেশে এবং বাংলাদেশে বিপ্লবী আন্দোলন বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে, যে কারণে রাওলাট অ্যাক্ট তৈরি হলো। এবং এই পাঞ্জাব এই বিপ্লবী আন্দোলনটাকে গান্ধীজি আদপি সমর্থন করতেন না। তার ফলে যেটা হয়েছে যে বিপ্লবীদের সঙ্গে গান্ধীজির দূরত্বটা বেড়ে গিয়েছিল। কিন্তু মনে রাখতে হবে যে অসহযোগ আন্দোলনে কিন্তু যখন খুব ব্যাপক আকারে তৈরি হয়ে গেল, বিপ্লবীরা কিন্তু সেটাকে ব্যবহার করেছেন নিজেদের মতন করে। কিন্তু তার মানে এই নয় যে তারা গান্ধীবাদী হয়ে গেছেন, কিন্তু তারা আন্দোলনটাকে ব্যবহার করেছেন, যেটা হয় আর কি স্বাভাবিক। পূর্ণ স্বরাজ্যের দাবি বিপ্লবীরাই প্রথম করেছিলেন 1905 সাল থেকেই। যেমন একটু ডিভিয়েট করছি, 1905-এ আন্দোলনের 3টে ধারা ছিল। একটা ধারা হচ্ছে নিয়মতান্ত্রিক আন্দোলন, যেটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়রা করতেন, মানে সরকারের সঙ্গে বোঝাপড়ার আন্দোলন।
দ্বিতীয় ধারাটা ছিল অরবিন্দদের আন্দোলন, হুম। অর্থাৎ সশস্ত্র বিপ্লব। হুম। আর আরেকটা ধারা ছিল আত্মশক্তির আন্দোলন, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ এবং ডন আচ্ছা। সোসাইটির আন্দোলন। মানে সেটা তো বলা চলে এক অর্থে তৎকালীন সিভিল সোসাইটি মুভমেন্টের মতোই। এক্স্যাক্টলি। তো এই তিনটে ধারা কিন্তু 1905-এ ডেভেলপ করেছিল, এবং এগুলো আবার খুব প্যারালালি চলেছে বহুদিন পর্যন্ত। হুম। আমার বক্তব্যটা হচ্ছে এই, যে গান্ধীজি কিন্তু এই কনস্ট্রাকটিভ আন্দোলনের ব্যাপারে খানিকটা রবীন্দ্রনাথের যে আত্মশক্তির আন্দোলন হুম। হুম। তার সমর্থক। ঠিক। অন্যদিকে গান্ধীজির নিজস্ব যে চিন্তা, যে অহিংসভাবে আন্দোলন করতে হবে, কিন্তু ইংরেজদের সঙ্গে বোঝাপড়ার ব্যাপার নয়, লড়াইও করতে হবে। ফলে নিয়মতান্ত্রিক আন্দোলনেও আমি এটা বলতে চাই না, গান্ধীজির আন্দোলনটাকে আরেকটু ব্যাপক এবং একটু বৃহত্তর পর্যায়ে তিনি নিতে পেরেছিলেন বলে মনে করি। হুম। এই পূর্ণ স্বরাজ্যের দাবি যখন কংগ্রেসে উঠল, গান্ধীজি যে খুব এটাকে সমর্থন করেছিলেন বলা চলে না। এটা মূলত নেহেরুর দাবি ছিল, হুম। সুভাষের দাবি ছিল, বা অন্য সব নেতাদের দাবি ছিল, কিন্তু গান্ধীজি সেটা অপোজ করেননি। ফলে 1930-এ যখন আন্দোলনটা শুরু হলো, গান্ধীজির প্রসিদ্ধ লবণ সত্যাগ্রহ, হুম। তখন কিন্তু পূর্ণ স্বরাজ্যের দাবিটাই ছিল প্রধান। এবং লবণ সত্যাগ্রহ আন্দোলনটা গান্ধীজির জীবনে অসহযোগের পরে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি তাৎপর্যমূলক আন্দোলন। হ্যাঁ, কেন? এবং মানে সারা পৃথিবীর যত ঐতিহাসিক তারা বলেন যে ওই যে ডান্ডি অভিযান, ওই যে অতটা দীর্ঘ পথ হেঁটে এসে একজন মানুষ এক মুঠো নুন তুলে নিয়ে এই যে আন্দোলনের সূচনা করছেন, এটা যেন সারা পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। অবশ্যই। যে 1930 সালের 12ই মার্চ সবরমতী থেকে ডান্ডি অভিযান শুরু হলো। মানে সবরমতী থেকে ডান্ডি যাবেন সমুদ্রের পাড়ে, হুম। দূরত্ব হচ্ছে 385 কিলোমিটার। রাইট। 24 দিন হেঁটেছিলেন, এবং কোথাও পালকি ব্যবহার করেননি, কোথাও ডুলি ব্যবহার করেননি, হুম। পদব্রজে গেছেন। 78 জন ব্যক্তি সবরমতী থেকে রওনা হয়েছিলেন। হুম। কস্তুরবা গান্ধী কপালে টিপ পরিয়ে দিয়েছেন, হাতে লাঠি ধরিয়ে দিলেন। পদব্রজে এই শোভাযাত্রা শুরু হলো। হুম। যখন ডান্ডিতে গিয়ে পৌঁছলেন, তখন সেই মিছিলের লোক সংখ্যা ছিল 1 লক্ষর ওপরে। বিভিন্ন গ্রামে যাচ্ছেন, লোকজন ঢুকছে, করে 1 লক্ষ লোকের মিছিল গিয়ে পৌঁছল ডান্ডিতে। সেখানে সরোজিনী নাইডু ছিলেন। নাইডু ছিলেন এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা। গিয়ে কি করলেন? একটুখানি জল তুলে ফুটিয়ে নুন তৈরি করলেন। এবং লবণ সত্যাগ্রহ কেন বলি আমরা? যে নুন ভারতবর্ষের নিজস্ব জিনিস, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কখনো অন্য কোনো কোম্পানিকে, ভারতীয় কোম্পানিকে নুনের ব্যবসা করতে দিত না। এইটাকে ভঙ্গ করার জন্য, যে নুন আমাদের জিনিস, আমরা আমাদের নুন তৈরি করব, এইটা ছিল আন্দোলনের লক্ষ্য। কিন্তু এটা তো প্রতীকী মাত্র। আসল কথা হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে আমরা পূর্ণ স্বরাজ আদায় করব। সভাপতি গান্ধী গ্রেপ্তার হলেন, সরোজিনী নাইডু বাকি আন্দোলনটা চালিয়ে গেলেন, তারপরে তিনিও গ্রেপ্তার হলেন। কিন্তু পূর্ণ স্বরাজের দাবি কি মিটল না তো। গান্ধী এবং আরউইনের মধ্যে 1932 সালে একটা চুক্তি হলো। এই চুক্তিতে
অনেকগুলো দাবি মেনে নেওয়া হলো, কিন্তু আরউইন পূর্ণ স্বরাজ্যের দাবিটা মানলেন না, বললেন যে তোমাকে ডোমিনিয়ন স্ট্যাটাসেই থাকতে হবে। গান্ধী সেটাকে গ্রহণ করলেন। একদম প্রবল নিন্দাও হয়েছিল বিভিন্ন মহলে, প্রচণ্ড নিন্দা হয়েছিল। স্পেশালি সুভাষচন্দ্র যে ভাষায় গালাগালি করেছিলেন সেটা ভাবা যায় না। ইন্ডিয়ান স্ট্রাগলে বইতে সেটা পাওয়া যায়। তাছাড়া গোলটেবিল বৈঠক নিয়ে নানা রকম গুণন হয়েছে। 3টি গোলটেবিল বৈঠক হয়েছিল। এই গোলটেবিল বৈঠকের আরেকটা ঘটনা আমি এখানে উল্লেখ করব, সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যমূলক। তার কারণ ভারতের স্বাধীনতা আন্দোলনে এটা একটা গুরুত্বপূর্ণ বাঁক বলা চলে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে প্রথমটার মধ্যে গান্ধীজি জানিনি, প্রথমটায় গিয়েছিলেন, দ্বিতীয়টায় যাননি। তৃতীয়টাতে গান্ধী যখন গেলেন সেখানে তার সঙ্গে গিয়েছিলেন আরেকজন ব্যক্তি, এবং তিনি হচ্ছেন আম্বেদকর, বি.আর. আম্বেদকর। আম্বেদকর ছিলেন অস্পৃশ্য জাতি তাদের নেতা। তিনি নিজে মাহার ছিলেন, তাকে জীবনে প্রচুর লাঞ্ছনা ভোগ করতে হয়েছে। এমনকি ব্যারিস্টার হওয়ার পরে যখন তিনি ফিরে এসছেন, তখন অন্য ব্যারিস্টাররা, হিন্দু ব্যারিস্টাররা ওর সঙ্গে এক টেবিলে খেতেন না, এরকম ঘটনা ঘটেছে। ফলে আম্বেদকর এই তৃতীয় গোলটেবিল বৈঠকে দাবি তুললেন যে হরিজনদের জন্য সেপারেট ইলেকটোরেট তৈরি করতে হবে, পৃথক নির্বাচন ব্যবস্থা করতে হবে। আমাদের মনে রাখা দরকার যে মুসলিমদের জন্য একটা সেপারেট ইলেকটোরেটের দাবি আগেই উঠেছিল, সেটাও মানা হয়নি, কিন্তু মুসলিমদের জন্য একটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা হয়ে গিয়েছিল 1919 সালেই। কিন্তু সেপারেট ইলেকটোরেটের যে দাবি আম্বেদকর তুললেন, সেটা সম্পর্কে গান্ধীর বিরূপ প্রতিক্রিয়া হলো। গান্ধী বললেন যে যদি, এবং সরকার গোলটেবিল বৈঠকে আম্বেদকরের এই দাবি মেনে নিলেন। মেনে নেওয়াতে গান্ধী অনশন শুরু করলেন, এবং অনশনটা এমন পর্যায়ে পৌঁছল যে আম্বেদকর বাধ্য হলেন তার দাবি তুলে নিতে। উনি বলেছিলেন যে আমৃত্যু অনশন করব যদি সেপারেট ইলেকটোরেট হয়। যুক্তিটা কি? গান্ধীজি বলছেন যে হরিজনরা হিন্দু সমাজভুক্ত, আমি হরিজনদের আলাদা গোষ্ঠী মনে করি না, আমি নিজেকে হরিজন বলে পরিচয় দিই, আমার পত্রিকার নাম হরিজন, আমি হরিজন আন্দোলনে সবসময় ব্রতী, আম্বেদকরের সঙ্গে আমার এই বিষয়ে কোনো তফাৎ নেই। আম্বেদকর বললেন যে হ্যাঁ, তফাৎ আছে, আপনি জাতপাতের প্রথা মানেন না, কিন্তু আপনি বর্ণাশ্রম প্রথা মানেন। গান্ধী বললেন যে বর্ণাশ্রম আর জাতপাত এক কথা নয়। বর্ণাশ্রম ভারতের বৈদিক যুগ থেকে আছে, সেটা বৃত্তিভিত্তিক, তাতে কোনো হায়ারার্কি নেই। জাতপাত হচ্ছে তার পারভার্সন, আমি এই পারভার্সনটাকে অ্যালাউ করি না, কিন্তু বর্ণাশ্রমকে আমি মানি। আম্বেদকরের যুক্তি হচ্ছে যে বর্ণাশ্রম থেকেই জাতপাত এসছে, অতএব যিনি বর্ণাশ্রম মানেন সেখানে জাতপাত আসতে বাধ্য, অতএব বর্ণাশ্রমকে ত্যাগ করতে হবে। যে কারণে আম্বেদকর বললেন যে আমি হিন্দু ধর্ম স্বীকার করব না, যেহেতু সেটা বর্ণাশ্রম ভিত্তিক। তিনি কি করলেন? তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন আম্বেদকর। আচ্ছা, এখন আম্বেদকর এবং গান্ধীর এই যে ডিবেট, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, পার্টিকুলারলি হরিজন আন্দোলনকে কেন্দ্র করে। আমরা জানি যে গান্ধীর অনশনের পরে যখন আম্বেদকর বাধ্য হলেন তার দাবিটা ফিরিয়ে নিতে, তারপরে কিন্তু আম্বেদকর এবং গান্ধী একসঙ্গে এই হরিজন আন্দোলনের ব্রতী হয়েছিলেন, অনেকদিন পর্যন্ত একসঙ্গে কাজ করেছেন, আবার মাঝে মধ্যে বিভেদ তৈরি হয়েছে। যাই হোক, আমার বক্তব্য হলো এই যে 1930 সালের থেকে 1932 সাল পর্যন্ত এই যে ঘটনাবলী, সেটা কিন্তু ভারতবর্ষের জাতীয় সংগ্রামকে
বহুমুখী আকার দিল। হুম, জনজাতিরা এলো, হরিজনরা এলো, এবং মেইন স্ট্রিম পলিটিক্স তো ছিলই। হুম, এরপরে এই ঘটনাগুলোর পর এর অভিঘাতে আমি বলবো 1935 সালের আইন তৈরি হলো, দ্য অ্যাক্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 যেটাকে বলা হয়। সেখানে ভারতীয়দের প্রতিনিধিত্বের সংখ্যা বাড়ল, হুম। বিভিন্ন আঞ্চলিক সরকার তৈরি হলো, ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে একটা স্বায়ত্ত শাসনের দিকে আমরা যাচ্ছি। স্বায়ত্তশাসনের দিকে চলে গেলাম। হুম, এরপরে যেটা গান্ধী জীবনের শেষ আন্দোলন, যুদ্ধের সময় 1942, হুম, এইখানে দু একটা কথা আগে বলে নেওয়া দরকার। যে দ্বিতীয় মহাযুদ্ধ যখন শুরু হলো 1939-এ, তখন সরকার চাইল যে কংগ্রেস তাদের সাপোর্ট করুক। হুম, কংগ্রেস সাপোর্টের কারণটা, মানে এটা চাওয়ার কারণটা কি? প্রথম কারণ হচ্ছে যে যুদ্ধের জন্য যে প্রচুর টাকা লাগবে, সেই টাকার দায়িত্ব নিতে হবে ভারতবাসীকে, এক নম্বর। সৈন্য পাঠাতে হবে এখানে। দ্বিতীয়ত সৈন্য পাঠাতে হবে। কংগ্রেস আপত্তি করল, প্রধানত গান্ধীজি বললেন যে আমরা সৈন্য পাঠাবো না, হুম, পাঠাতে দেবো না, এবং কংগ্রেস এই আন্দোলনকে সাপোর্ট করছে না, এই যুদ্ধকে সাপোর্ট করছে না। সেটা কি ওটা প্রি হিস্ট্রি যে আগের বার আপনারা বলেছিলেন আমরা সাপোর্ট করলে আপনারা আমাদের স্বাধীনতা দেবেন এবং সে কথা রাখেননি? সেটা অনেক আগে, হ্যাঁ, হ্যাঁ, ওই প্রথম বিশ্বযুদ্ধের সময় তখন বোধহয় গান্ধীজি বলেছিলেন ওরা বিপদে পড়েছে, আমাদের উচিত এই সময় ওদের পাশে থাকা, তাহলে ওরা আমাদের সাহায্য করবে। বোর আন্দোলন যেটা বলে, বোর আন্দোলনে গান্ধী সাহায্য করেছিলেন, সাপোর্টও দিয়েছিলেন, কিন্তু সরকার তার প্রতিদানে যেসব প্রতিজ্ঞাগুলো করেছিল কিছুই রাখেনি। ফলে এবারে কিন্তু কংগ্রেস বেঁকে বসলো এবং গান্ধী বললেন যে আমরা তোমাদের কোনো রকম সাপোর্ট দেব না। সাপোর্ট দিল কে? মুসলিম লীগ। জিন্না তখন কিন্তু একটা শক্তি হয়ে উঠেছে, এবং 1930 সালেই কিন্তু ইকবাল টু নেশন থিওরি চালু করে দিয়েছেন। জিন্না তখন প্রবল বেগে এই টু নেশন থিওরিকে এস্টাবলিশ করার জন্য মুসলমান সম্প্রদায়কে উদ্বুদ্ধ করছেন, এবং ভীষণ পপুলার হয়ে উঠছেন, এবং ব্রিটিশ গভর্নমেন্টের কাছে খুব পপুলার হয়ে উঠছেন। এবং জিন্না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে সাপোর্ট করলেন, ফ্যাসিস্টের বিরোধী সংগ্রামীরা। সাপোর্ট করলো না কে? কংগ্রেস করলো না, এবং করলো না কমিউনিস্ট পার্টি। তখন কমিউনিস্ট পার্টির ওখানে একটা গুরুত্ব বেড়েছে আফটার 1936। কিন্তু 1941 সালে যখন সোভিয়েত আক্রান্ত হলো, কমিউনিস্ট পার্টি তাদের ভূমিকা পাল্টে ফেলল। তারা বললেন যে যেহেতু সোভিয়েত আক্রান্ত হয়েছে, অতএব এই যুদ্ধ এটা ইম্পিরিয়ালিস্ট ওয়ার নয়, এটা অ্যান্টি ফ্যাসিস্ট ওয়ার। তাহলে অ্যান্টি ফ্যাসিস্ট ওয়ারে আমাদের সমর্থন দেওয়া দরকার। কমিউনিস্টরা সমর্থন দিলেন, কংগ্রেস তখনও সমর্থন দিল না। উল্টে গান্ধীজি আহ্বান করলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গের আন্দোলন, অর্থাৎ ডু অর ডাই। এটাকে আমরা বলি 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন তৈরি হলো, প্রথমেই আন্দোলনের শুরুতেই কংগ্রেসের সমস্ত নেতাকে সরকার অ্যারেস্ট করে ফেলল, কেউ বাকি রইলেন না। আন্দোলন চালাবার জন্য কোনো নেতা তখন নেই। আন্দোলনে হাতিয়ার ধরলেন কারা? সোশ্যালিস্ট পার্টি, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, এবং তাদের সঙ্গে ছিলেন আরও কয়েকজন বিখ্যাত নেতা, ও অরুণা আসাফ আলী। এই অরুণা আসাফ আলীরা 42 আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেলেন, এবং ব্যাপক আন্দোলন হয়েছিল। রেল গাড়ির লাইন উপড়ে ফেলা, টেলিগ্রাফের তার ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে ব্যাপক আগুন লাগিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি ঘটনা সারা ভারতে ছড়িয়ে পড়ল। সরকার যথেষ্ট ভয় পেল, এবং আমরা জানি যে এই সময়
উষা মেহতা বলে এক ভদ্রমহিলা, তিনি গোপন রেডিও স্টেশন তৈরি করে ফেললেন। উষা মেহতা ছাড়া আরও কয়েকজন নারী, উড়িষ্যার পার্বতী গিরি, আমাদের এখানে মাতঙ্গিনী হাজরা, 2000 স্বেচ্ছাসেবক তৈরি করেছিলেন। এবং তার সঙ্গে আসামের পূর্ণপর্ব হাজারিকা, তারপরে কনকলতা বড়ুয়া, তারা ডেথ স্কোয়াড তৈরি করলেন, মানে মৃত্যুবরণ করবে এরকম সমস্ত সেবাব্রতীকে আন্দোলনে সামিল করলেন। ফলে গোটা ভারতবর্ষে, আসামে, বাংলায়, উত্তর ভারতে, সর্বত্র এই ভারত ছাড়ো আন্দোলন একটা বিশাল আকার ধারণ করল। সরকার যথেষ্ট ভয় পেল। এই আন্দোলনকে খুব চমৎকার রূপায়ণ করেছেন সাহিত্যে, আমি এটা এই প্রসঙ্গে বলি, সতীনাথ ভাদুরীর জাগরিতে অসাধারণ বিবরণ আছে যে কীভাবে সোশ্যালিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস, এই তিনটে দল কিভাবে এই আন্দোলনের মধ্যে ছিলেন। শেষ পর্যন্ত আন্দোলন তো মিটে গেল। 1944-এ আবার সবাই ফিরে এলেন, কিন্তু গান্ধীকে আমরা আর বেশি লাইমলাইটে দেখতে পাচ্ছি না। 1944 থেকে 1946 এই পর্বে মূলত নেহেরু, প্যাটেল, জিন্না, এদের মধ্যে যে গোলমাল, সেটি প্রধান হয়ে উঠল। গান্ধী খানিকটা সাইড ট্র্যাকে চলে গেছেন, এবং গান্ধীকে যে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে তেমনও নয়। এবং মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আলোচনার সময় বলা হচ্ছে যে গান্ধীজি আমাদের সঙ্গে থাকাটা যেমন ভালো, তেমন বেশ সমস্যারও, কারণ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করছেন উনি। কংগ্রেস যা চাইছে, গান্ধীর সম্পূর্ণ আলাদা মত, একটু অন্য মত, সম্পূর্ণ আলাদা না হলে একটু অন্য মত করাতেই ব্যাপারটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে গান্ধীকে খানিকটা অ্যাভয়েড করার একটা টেন্ডেন্সি এই সময়টা দেখা যাচ্ছে। তো কিন্তু এই 1944 থেকে 46 মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ালো, সেটা হচ্ছে ভারত পাকিস্তান ভাগ। এই ব্যাপারটা নিয়ে প্রথমে ক্রিপস মিশন এলো। ক্রিপস মিশনের বক্তব্যকে গান্ধী বললেন যে এটা পোস্ট ডেটেড চেক, আমি এটাকে মানি না। ক্রিপস মিশন ফিরে গেল, কংগ্রেসও পছন্দ করেনি। ক্রিপস মিশনের পরে এলো ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন যখন এলো, তখন আরেকজন মুসলিম নেতা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন, তিনি তখন কংগ্রেসের সভাপতিও বটে। তিনি হচ্ছেন মৌলানা আজাদ। মৌলানা আজাদ তিনি ক্যাবিনেট মিশনের যারা লোকজন, তাদের সঙ্গে বারবার বৈঠক করলেন। সেই বৈঠকে মৌলানা আজাদ এবং ক্যাবিনেট মিশনের প্ল্যানটা তৈরি হলো। কী প্ল্যান ছিল? বলা হলো যে ভারত পাকিস্তান আলাদা করার দরকার নেই, এটাকে একটা কনফেডারেশন করে দাও। কনফেডারেশন মানে কি? একটা শক্তিশালী কেন্দ্র থাকবে আর বিভিন্ন প্রদেশ থাকবে, যে প্রদেশে যে সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা, তারা সেখানে সরকার তৈরি করবে। এবং কেন্দ্রীয় সরকারের হাতে কয়েকটা বিষয় থাকবে, যেমন এই বৈদেশিক দপ্তর, সেচ দপ্তর, এবং কারেন্সি এবং বিদেশ নীতি। এইগুলো হবে কেন্দ্রীয় সরকারের কাজ, বাকি সমস্তই প্রাদেশিক সরকারগুলো করবে। এই লুজ কনফেডারেশনের আইডিয়াটা ক্যাবিনেট মিশন এবং মৌলানা আজাদ তৈরি করলেন। গান্ধী এটাকে সাপোর্ট দিলেন, মানে অত্যন্ত চমৎকার প্রস্তাব এটা। এবং জিন্নাও এটাকে সাপোর্ট দিতে বাধ্য হলেন, কারণ জিন্না যে দাবিগুলো তুলেছিলেন যে মুসলিম মেজরিটি প্রভিন্সগুলোতে আমাদের আলাদা সরকার তৈরি করতে হবে, এখানে মেনে নেওয়া হয়েছে যে পাশাপাশি থাকো, কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাক,
হুম যারা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে ডিল করবে। হুম ফলে গান্ধী, মৌলানা আজাদ, কংগ্রেস এবং জিন্নাহ সকলেই একমত হয়ে গেলেন। আনফর্চুনেটলি 46 সালে মৌলানা আজাদের যে সভাপতির পিরিয়ড, মেয়াদ হুম শেষ হয়ে গেল। এলেন পণ্ডিত নেহেরু। নেহেরু যে এই ব্যাপারে খুব দ্বিমত ছিলেন তা নয়, কিন্তু নেহেরু একটা একটা লুজ স্টেটমেন্ট করে ফেললেন। হুম এবং খেয়াল রাখতে হবে, জিন্নাহ যখন ক্যাবিনেট মিশন প্ল্যানটাকে অ্যাকসেপ্ট করছেন, তখন কিন্তু বাকি সমস্ত মুসলিম নেতারা ভয়ঙ্কর তার বিরোধী হয়ে উঠলেন, যেমন লিয়াকত আলী খাঁ। হুম এবং গোটা মুসলিম সমাজ তখন জিন্নাহকে দোষারোপ করতে শুরু করলেন যে তিনি কংগ্রেসের ফাঁদে পড়েছেন। ফলে জিন্নাহ চাইছিলেন যে কোনো একটা ছুতো যদি বেরিয়ে আসা যায়, হুম সেই ছুতোটা তৈরি করে দিলেন নেহেরু। নেহেরু কি বললেন, যে ক্যাবিনেট মিশন প্ল্যান আমরা গ্রহণ করছি বটে, কিন্তু আসাম এবং বাংলা সম্পর্কে যে সমস্ত ক্লজগুলো আছে আমরা সেগুলো একটু রিভাইজ করতে চাই। এই যে রিভাইজ করতে চাই বা মডিফাই করতে চাই, এটা বলার পরেই বোঝা গেল যে তাহলে ক্যাবিনেট মিশনের প্ল্যান পূর্ণাঙ্গভাবে নেহেরু সাপোর্ট করছেন না, হুম কিছু রদবদল করতে চাইছেন। হুম জিন্নাহ বললেন, কোনো রদবদলের মধ্যে আমি নেই, আমি এই প্ল্যান থেকে সরে আসছি। 46-এ ডাইরেক্ট অ্যাকশন ডিক্লেয়ার করে দিলেন। আরে বাপরে এই ডাইরেক্ট অ্যাকশন যখন ডিক্লেয়ার করলেন, কলকাতার যে নারকীয় বিভৎস হত্যা লেগে গেল। দাঙ্গা তৈরি হলো, এবং তারপর তৈরি হলো নোয়াখালীর দাঙ্গা, হুম তারপর তৈরি হলো বিহারের দাঙ্গা, হুম আর অন্যদিকে পাঞ্জাবে ভয়ঙ্কর দাঙ্গা। গান্ধী তখন একমাত্র ব্যক্তি যিনি কলকাতায় এসে অনশন করছেন, গোটা নোয়াখালীতে হুম তার দলবল নিয়ে চড়ে বেড়াচ্ছেন এবং সেখানে কোনো সিকিউরিটি গার্ড নেই। হুম এবং মাউন্ট ব্যাটেন এখানে খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট করেছিলেন যে যেহেতু ওয়ান ম্যান ওয়ান ম্যান, মানে কোনো সৈন্যবাহিনী যাকে নিয়ন্ত্রণ করতে পারছে পারছে না। না। এবং এই এই বয়স্ক মানুষ যখন যাচ্ছেন, এবং নোয়াখালীতে তো ওনাকে খুব জঘন্য ব্যবহার করা হয়েছে, গায়ে বিষ্ঠা ছুঁড়ে মারা হচ্ছে, নোংরা ছুঁড়ে মারা হচ্ছে, কাঁচের টুকরো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এবং আমি মানে মাঝে মাঝে অবাক হয়ে যাই, মানে গান্ধীজি তখন থেকে জুতো পরাটা ছেড়ে দিলেন। এমনি খালি পায়ে হাঁটছেন, হ্যাঁ এবং গোটা নোয়াখালী উনি খালি পায়ে হেঁটেছেন। হ্যাঁ খালি পায়ে হেঁটেছেন, অনশন করেছেন। এবং যখন থেকে খবর ছড়াতে আরম্ভ করলো যে গান্ধীজি অসুস্থ হয়ে পড়ছেন, গান্ধীজি অসুস্থ হয়ে পড়ছেন, গান্ধীজি অসুস্থ হয়ে পড়ছেন, ওই যে ভয়ঙ্কর হিংসার পরিবেশ, বিদ্বেষের পরিবেশ, সেটা আস্তে আস্তে নিভে এলো। জীবিত হয়ে গেল। এই সেম জিনিস কলকাতাতে যখন বেলেঘাটাতে অনশন করছিলেন, প্রথম দিকে গোপালচন্দ্র মুখোপাধ্যায় ইত্যাদিরা বলেছেন আমরা অস্ত্র সমর্পণ করব না, একটা পেরেক অবধি দেবো না, এবং ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা, রিটালিয়েশন বলছে কেউ, কেউ বলছে হিন্দুরা আগে মেরেছে, কেউ বলছে মুসলিমরা আগে মেরেছে, এই সাংঘাতিক পরিবেশ। সেখানেও কিন্তু যখন জানা যাচ্ছে গান্ধীজি অনশন করছেন, ওই একটি মানুষ শুধু অনশন করছেন না, বেলেঘাটার বাড়িতে উনি বলছেন সুরাবর্দিকে, তোমাকে এসে থাকতে হবে আমার সঙ্গে, এবং ছিলেন। হ্যাঁ বাইরে থেকে ইট পাটকেল ছুটছে, গান্ধী বললেন যে তোমার কোনো ভয় নেই, আমি দেখছি। নিজে বেরিয়ে এলেন, যে কে মারছো, আমাকে মারো। তখন সরে গেল সবাই, মানে এবং দাঙ্গা থেমে গেল। তবে এই প্রসঙ্গে একটা কথা বলা খুব দরকার। আমাদের ধারণা আছে যে গান্ধীজির অহিংসা মানে যে কখনো সহিংস হব না তা নয়, কিন্তু রাইট রাইট নোয়াখালীতেই গান্ধীজি যখন গিয়ে শুনলেন যে প্রচুর মহিলা লাঞ্ছিত হয়েছেন, ধর্মান্তরিত হয়েছেন, এবং কিছু মানুষ মানে পুরুষরা পালিয়ে গেছে বাড়ি থেকে ভয় পেয়ে, গান্ধীজি বললেন যে নারীরা যখন আক্রান্ত হবে তাদের উচিত সহিংস হয়ে ওঠা, তখন অহিংসার কোনো স্থান নেই। নারীদের সম্মান বাঁচানোটা তাদের প্রথম কর্তব্য। ফলে অহিংসা আন্দোলন মানে কিন্তু সবটাই অহিংসা নয়, মাঝে মধ্যে সহিংস হওয়া প্রয়োজন। এবং সেই সহিংস হওয়ার প্রয়োজন কেন? মানবতার দায়ে। নারী যখন লাঞ্ছিত হয় সেটা মানবতার অপমান।
এই যুক্তিতে গান্ধী কিন্তু কখনো কখনো হিংসাকে সমর্থন দিয়েছেন, এটা মানতে হবে, নোয়াখালীতে বিশেষ করে। কিন্তু এটাও ঘটনা যে এই একটি মানুষ অনশন করে একা দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের যে হিংসার আগুন তাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এটা আমাদের ভাবতেই মানে গোটা পৃথিবী এখন সেটাকে গ্রহণ করেছে, সেলিব্রেট করেছে, সারা পৃথিবীতে গান্ধীজি স্ট্যাচু হয়েছে। যে এই যখন হিন্দুস্তান পাকিস্তান নিয়ে কথাবার্তা চলছে, গান্ধীজি কিন্তু জিন্নাকে 14 বার মিট করেছিলেন, জিন্নার ইচ্ছায় নয়। না, জিন্না বারণ করছিলেন বারবার, জিন্না বারণ করছেন, কিন্তু গান্ধী বলছেন যে আমি তোমার সঙ্গে আবার কথা বলবো। 14 বার কথা বলেছেন, কিন্তু কোনো ফল হয়নি। এদিকে উনি কংগ্রেসকেও কনভিন্স করার চেষ্টা করেছিলেন, বহুবার চেষ্টা করেছেন, পারেননি, এবং বলেছিলেন যে প্রয়োজন হলে জিন্নাকে প্রধানমন্ত্রী করো। এক্স্যাক্টলি এটি বলতে চেয়েছিলাম আমি, কিন্তু সেটা নেহেরু প্যাটেল ধর্তব্যপন্থী আনেননি। কিন্তু যখন দেশ স্বাধীন হলো 1948 সালে, আরেকটা ঘটনা ইম্পর্টেন্ট, একটা না দুটো, 55 কোটি টাকা পাকিস্তানকে দেওয়ার কথা ছিল, কংগ্রেস গভর্নমেন্ট সেটা দিতে চাইছিল না। গান্ধী বললেন যে 55 কোটি না দিলে আমি আবার অনশন করব, ফলে দিতে বাধ্য হলো। এটা নিয়ে ভীষণ নিন্দে হয়েছিল। দ্বিতীয় যেটা হয়েছিল, গান্ধী বললেন যারা কংগ্রেস বিরোধী তাদেরকে কংগ্রেসের মন্ত্রিসভায় ঠাঁই দিতে হবে। দুজন ব্যক্তি, ডক্টর আম্বেদকর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই দুজনেই কংগ্রেস বিরোধী, কিন্তু দুজনকেই মন্ত্রিসভায় নিতে হয়েছিল গান্ধীজির বলা চলে যে আদেশে বা নির্দেশে। ফলে উদার মনোভাব না থাকলে কিন্তু এই অহিংস আন্দোলন তিনি করতে পারতেন না, একটা অসম্ভব উদারতা ছিল। তাহলে এই যে উদার মানুষ, এই বিরাট জননেতা, তাকে দেশের মানুষের হাতে মরতে হলো কেন? মরতে হলো হিন্দু মুসলমানের সম্প্রদায়গত যে বিদ্বেষ কমানোর জন্য তিনি যখন মুসলমানদের হয়ে কথা বলতেন, এবং এই যে বললাম 55 কোটি টাকা দিয়ে দাও পাকিস্তানকে, অনেকে বলে যে এই যে হিন্দু মহাসভা কি করে সেটা অ্যাকসেপ্ট করবে না। বলা হয় যে এই যে মুসলমানদের যে দাবিগুলো, যেটা চারা ছিল, যেটা অঙ্কুরে বিনাশ করা যেত, গান্ধীজি সেটাকে বড় করেছেন। অথচ স্ট্যাটিস্টিক্স বলে সেই মুহূর্তে বেঙ্গল প্রেসিডেন্সিতে হিন্দুর সংখ্যার চেয়ে মুসলমানের সংখ্যা বেশি ছিল। তো বেঙ্গল প্রেসিডেন্সি ছিল, পাঞ্জাবে ছিল, পাঞ্জাব আর বেঙ্গল এই দুটোতেই তো সর্বাধিক। কিন্তু খেয়াল করতে হবে যে এই হিন্দু মুসলমান সম্প্রদায়গত যে বিদ্বেষ কমানোর জন্য এবং মুসলিমদের এম্পাওয়ার করার জন্য প্রথম কাজ কিন্তু করেছিলেন চিত্তরঞ্জন দাস, 1922 সালের যে চুক্তি। গান্ধী তো সেই চুক্তিকেই ফলো করেছেন। চিত্তরঞ্জন বললেন যে হিন্দু মুসলমানকে যদি যুক্ত করা না যায় তাহলে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন তৈরি করা যাবে না। 1922 সালে গয়া কংগ্রেসে যখন উনি এই অ্যাক্ট তৈরি করছেন, মানে চুক্তি তৈরি করছেন, তখন তো কেউ আপত্তি করেনি। গান্ধী তো সেটাই ফলো করেছেন। ফলে আমি মানতে রাজি নই যে গান্ধীজি মুসলমান সম্প্রদায়কে আশকারা দিয়েছেন, বরং এই সম্প্রদায়কে এম্পাওয়ার করতে না পারলে যে ভারতবর্ষের ভবিষ্যৎ নেই, এটা বারবার তিনি বলার চেষ্টা করেছেন। এবং মানে আরেকটা হচ্ছে যে গান্ধী হত্যার পর, অ্যাসাসিনেশনের পর সর্বাধিক সংখ্যক রাষ্ট্রনায়কদের শোক বার্তা এসে পৌঁছেছিল। ইউএনের মেম্বার তিনি কোনোদিন হননি, ইউএনের পতাকা অর্ধনমিত হয়েছিল। ভারতবর্ষের পার্লামেন্টে তিনি কোনোদিন মেম্বার হননি, সেখানে পতাকা অর্ধনমিত হয়েছিল, সব মেনে নিয়েছে। সবচেয়ে মজার কথা, গান্ধীজি কংগ্রেসের সদস্য ছিলেন না, কংগ্রেসের যে চালানার সদস্য সেটাও তিনি নেননি।
কিন্তু তিনি কংগ্রেসের 1 নম্বর ব্যক্তি। ফলে এগুলো তো ভাবতে হবে। হ্যাঁ, আরেকটা কথা বলুন তো, সুভাষের প্রতি কি গান্ধীর অবিচার ছিল? 1938-39 সালে যে ঘটনাটা, মানে দ্বিতীয়বার যখন সুভাষ চাইছেন, মানে নির্বাচনে জয়ী হলেন সভাপতি হিসেবে, গান্ধীজি অপোজ করলেন এবং তাকে সীতারামাইয়াকে দাঁড় করিয়ে সুভাষ হেরে গেলেন। এখানে অবশ্যই গান্ধীর একটা অবিচার ছিল। অবিচার ছিল এই কারণে, গান্ধীজি এটা বুঝতে পারছিলেন যে বারবার যদি সুভাষচন্দ্র সভাপতি হন তাহলে তার অহিংসার যে আন্দোলন সেটা ক্ষতিগ্রস্ত হবে, কারণ সুভাষ সেই পথে যেতে চাইছেন না। উপরন্তু গান্ধী এটা টের পেয়েছিলেন যে বৈদেশিক রাষ্ট্রগুলোর সঙ্গে সুভাষ একটা বোঝাপড়ার চেষ্টা করছেন যারা ইংরেজ বিরোধী। কিন্তু এটাও ঠিক, যখন সুভাষচন্দ্র দেশ ছেড়ে চলে গেলেন, অন্তরিত হলেন, গান্ধীজি কিন্তু বলেছিলেন যে ওর মতন দেশব্রতী আমরা হারালাম, এটাও বলেছিলেন। উল্টো দিকে সুভাষচন্দ্র যখন আজাদ হিন্দ ফৌজের বক্তৃতায় প্রথম বলেছিলেন যে জাতির জনক গান্ধী, এই যে আমরা আজকাল জাতির জনক বলছি, এটা সুভাষের দেওয়া। ফলে এই সম্পর্কটা কিন্তু খুব খুব সরল সম্পর্ক নয়, যথেষ্ট জটিল। মতবিরোধ হয়েছে, কিন্তু স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা সবই ছিল। সেটা কি ছিল সত্যি? ছিল। এই যে এখন বলা হয় না যে গান্ধীজি কেন জাতির জনক হবেন, গান্ধীজি আসলে দেশের সর্বনাশ করেছেন, এরকম একটা ন্যারেটিভ ইদানিং চলছে। এটা তো হিন্দু মহাসভার ন্যারেটিভ, যারা গান্ধী বিরোধী প্রবলভাবে, যারা গান্ধীকে হত্যা করেছেন। কিন্তু এই ন্যারেটিভে আমার বিশ্বাস নেই অন্তত। তার কারণ গান্ধী এমন একজন ব্যক্তি, তিনি হয়তো কখনো কখনো কঠোর হয়েছেন, অটোক্র্যাটও হয়ে উঠেছেন, কিন্তু সেই অটোক্রাসি সেই মুহূর্তে প্রয়োজন ছিল। এই অটোক্রাসি হয়ে ওঠার জন্য গান্ধীকে কিন্তু রবীন্দ্রনাথ দুষেছেন। 1938 সালে রবীন্দ্রনাথের একটা লম্বা চিঠি ছিল অমিয়চন্দ্র চক্রবর্তীকে, যেটা আমরা কংগ্রেস শিরোনামে রচনা বলতে পাই। ওটা একটা প্রবন্ধই আর কি। তাতে কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন যে গান্ধী যেমন আমাদের দেশের একমাত্র জননেতা, তেমনি কখনো কখনো গান্ধীজি যে কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছেন সেটাও কিন্তু নিন্দনীয়। ফ্যাসিস্টের যদি আমরা নিন্দা করি, তাহলে গান্ধীর ওই ভূমিকাটাকে আমাদের নিন্দা করা উচিত নয়, এটাও বলেছেন। কিন্তু তার মানে এই নয় যে রবীন্দ্রনাথ গান্ধীকে অপছন্দ করতেন, না, একেবারেই না। এই সূত্রে একটা কথা বলে রাখি, এটা সাধারণের মধ্যে ধারণা আছে যে মহাত্মাজি এই শব্দটি বা এই শিরোনাম, এই উপাধি রবীন্দ্রনাথ দিয়েছিলেন না। মহাত্মা কিন্তু উপাধি দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় যে ফেয়ারওয়েলগুলো হয়েছিল সেখান থেকে মহাত্মাজি বলা হয়েছিল। দ্বিতীয়ত, গুরুদেব কিন্তু গান্ধীজির উপাধি নয়। রবীন্দ্রনাথকে গুরুদেব বলেছিলেন প্রথম ব্রহ্মবান্ধব উপাধ্যায়, এবং গান্ধীজি সেটা অনুসরণ করতেন। কখনো রবীন্দ্রনাথ বলেননি, মিস্টার টেগোর বলেননি, সবসময় গুরুদেবই বলতেন। গান্ধীজির কি জওহরলাল নেহরুর প্রতি একটি অতিরিক্ত পক্ষপাত ছিল? তা ছিল, সেটা ছিল। একেবারে শেষ প্রশ্ন, আমরা যেমন বিভিন্ন ক্ষেত্রে বলি যে ওই মার্কসিজম, কমিউনিজম, গান্ধীজির ইজমটাকে গান্ধীজম তো গান্ধীজি নিজেই বলতে চাননি না। কেন? গান্ধীজি বলতেন যে আমার কোনো মতবাদ নেই, আমার জীবন আমার মতবাদ, মাই লাইফ ইজ মাই মেসেজ। এখন এই মাই লাইফ ইজ মাই মেসেজ, এই কথাটার মধ্যে একটা গুরুত্ব আছে। তার কারণ মতবাদ কথাটার মানে কি? একটা থিওরি। যদি থিওরিতে কোনো ইনকনসিস্টেন্সি থাকে, অসঙ্গতি থাকে,
তাহলে কিন্তু আমরা বলবো যে সেই থিওরিটার গণ্ডগোল আছে, থিওরিটা পুরোপুরি মানাই যায় না। গান্ধী এই অর্থে তার সংগ্রামকে মতবাদ হিসেবে বলতে চাননি। তার কারণ গান্ধীজির মধ্যে অনেক ইনকনসিস্টেন্সি ছিল। এটা রবীন্দ্রনাথেরও ছিল। মীরাবেন গান্ধীজির একজন শিষ্য। মীরাবেন একবার রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার সঙ্গে আপনার জীবনের ভাইস এবং ভার্চু কী? রবীন্দ্রনাথ বলেছিলেন ইনকনসিস্টেন্সি। ঠিক সেরকম গান্ধীজির জীবনেও ভার্চু এবং ভাইস হচ্ছে ইনকনসিস্টেন্সি। বলা যাবে না যে গান্ধীজি বরাবর তার একই নিয়ম ফলো করেননি। অনেক সময় পিছিয়ে এসছেন, অনেক সময় এগিয়ে গেছেন। গান্ধীর ওপর একটি চমৎকার থিসিস করেছিলেন অধ্যাপক বুদ্ধদেব ভট্টাচার্য, পলিটিক্যাল ফিলসফি অফ গান্ধী, আমার মাস্টারমশাই। তিনি গান্ধীকে বলেছিলেন যে গান্ধীর তত্ত্বটা হচ্ছে কীরকম, কখনো পিছিয়ে যান, কখনো এগিয়ে আসেন, 2 পা পিছিয়ে গেলে 1 পা এগোন। অতএব গান্ধীর থিওরিতে কোনো কনসিস্টেন্সি অনুসন্ধান করাটাই হচ্ছে মূর্খামি। গান্ধীকে পড়তে হবে প্রত্যেকটা অবস্থান হিসেবে আর কি। এক একটা ঘটনা ঘটছে, সেই প্রেক্ষিতে গান্ধীকে বিচার করতে হবে যে তার রিয়াকশনটা কী হচ্ছে, অ্যাডাপ্ট করতে করতে যাওয়া। তার ফলে কোনো গান্ধীবাদ বলে কিছু হয় না। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আজকের সময়টা একটু অন্যরকম, আজকে প্রচুর সমালোচনা, পর্যালোচনা সবই হচ্ছে। আমরা মূলত চেষ্টা করলাম ইতিহাস ভিত্তিক থাকার, তথ্য ভিত্তিক থাকার। এগুলোর ব্যাখ্যা আপনারা নিজেদের মতো করে ভাবুন। আর অনেক সময় কি হয়, আজকের যুগ তো অথেন্টিক ইনফরমেশন কম পাওয়া যায়, একটু অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। সেই জন্যই অভ্রদার সঙ্গে এতবার করে কথা বলে ওনাকে নিয়ে আসতে পারা। আর আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে অভ্রদার মতো একজন অতিথি আমাদের মধ্যে এসছেন। কেমন লাগলো পর্ব জানান, যেটা খারাপ লাগলো সেটাও জানান। আমি জানি এই পর্বের সমালোচনা হবে, আমি চাই সমালোচনা হোক, আলোচনা হোক। একটু কমেন্ট করুন, লাইক করুন, আর সাবস্ক্রাইব করলে আমার একটু সুবিধা হয়। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।